ওয়েলকাম স্টুডেন্ট। এটা তোমাদের 4th ক্লাস। আমি এই যে একটা করেছিলাম, মানে আমি ভাবছিলাম যে লিখে দিয়ে পরে বলবো, কিন্তু ওখানে লেখা যাচ্ছে না, তাই তোমাদেরকে বলেই দেবো আমি। তো চলো শুরু করা যাক ক্লাসটা। আর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ জিকে কিছু বলা যায় না কোনখান থেকে কী কোশ্চেন আসবে না আসবে। হয়তো এই কোশ্চেনটা এলো না, কিন্তু এইটা যে আমি যা ইনফরমেশান দেবো সেটার থেকে হয়তো চলে আসবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, ঠিক আছে? যেমন এটা করা আছে, এটা তোমার অ্যান্সার অপশান ডি C4। তো দশার যে কটি ভাগ, 4টি তো ভাগ জানলাম, কিন্তু 4টি ভাগ কি কি যদি বলে দেয় তো তোমরা লিখে দেখো। যে এই যে প্রথম একটা লিখেছি প্রোফেজ, প্রোফেজ হচ্ছে একটা ভাগ। তারপর এখানে লেখা যাবে না, 4টে একটু বড় বড়, তো তোমরা আমি বলছি লিখেলাম। দ্বিতীয় লেখো মেটাফেজ, তৃতীয় লেখো অ্যানাফেজ। যে 4টি ভাগ আছে সেই 4টি ভাগ বলছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। ঠিক আছে, টেলোফেজ। তারপরে এই যে বলেছি আমি আগের ক্লাসে যে আমি তো জিকে করাচ্ছি, তো এইটার পরে দেখো এখানে রিজনিং আছে, ম্যাথ আছে। তো যেহেতু জিকে করাবো সেহেতু আমি এরকম মানে পরপর এরকম যেরকম থাকবে করে দেবো, তোমরা 1-2 করে লিখে নেবে, ঠিক আছে? তারপরে যেমন দেখো গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার কোন উপকূলে অবস্থিত? অ্যান্সার এই যে করা আছে পূর্ব উপকূল। কিন্তু এইখানে একটা প্রশ্ন আসে যে গ্রেট ব্যারিয়ার রিফ পূর্ব উপকূল অবস্থিত, সবাই জানলে মনে রাখবে এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে বিশ্বের বৃহত্তম সরি হচ্ছে কোথায় লিখবো এখানে লিখে দিচ্ছি। বৃহত্তম বিশ্বের বৃহত্তম হচ্ছে প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, ঠিক আছে? এবার তোমাদের যদি বলা হয় যে এই গ্রেট ব্যারিয়ার রিফ, ঠিক আছে, কোন সাগরে অবস্থিত, তো সেটা লিখবে কোরাল। এই যে আমি এখানে লিখে দিচ্ছি কোরাল, এই যে দেখে নাও কোরাল। এরপরে চলে এসছো তোমরা, তো হয়ে গেল। তারপর আছে ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ বইটি কে লেখে? দেখে নাও, ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ বইটি কে লেখে? এটা অ্যান্সার হবে অপশান সি, সালমান রুশদি। এবারে মনে রাখবে একটা, এই সালমান যে রুশদি ল্যাঙ্গুয়েজ ট্রুথ বইটি লিখেছিল, এবং তিনি মিডনাইট চিলড্রেন এই মিডনাইট চিলড্রেন এই নামে একটা উপন্যাসও লিখেছিলেন। এই মিডনাইট চিলড্রেন দিয়েই কিন্তু কোশ্চেন আসে, মনে রাখবে। সালমান রুশদি ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ বইটি লিখেছিল সালমান রুশদি, মিডনাইট চিলড্রেনটাও লিখেছিল সালমান রুশদি, ঠিক আছে? চলো
এরপরে দেখো এখানে কিন্তু এবারে ম্যাথ আছে, তো এটা দেখো এটাও একটা জিকে, তো এখানে দেখো এখানে আছে, তাই এটা আগে করবো, ঠিক আছে। তাহলে চলো 65 নাম্বার, ঠিক আছে, এটা হয়তো তোমাদের 4 নাম্বার হবে। এখানে দিয়ে আছে যে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয়? স্টকিং, বুলিং, ই বোমিং না ফিশিং? তো এটার তোমার অ্যান্সার হবে ডি, ফিশিং, ঠিক আছে, ফিশিং। এরপরে দেখো তারপর চলে এসো 66, 65 করলাম, 66 যেটা 66 করলাম। এই 66 নম্বর কোশ্চেন হচ্ছে ছাপাখানায় ব্যবহৃত টাইপ মেটাল যে ধাতুগুলির সংকর সেগুলি হলো, মানে ছাপাখানায় যে ব্যবহৃত টাইপ মেটালগুলো আছে সেই মেটালগুলির মানে সাংকেতিক নেম কী কী, বুঝছো? তো এটা অ্যান্সার হবে তোমার অপশান বি, পিবি ও এসবি। এখানে আরেকটা কোশ্চেন হয় যে পিবিএসবি আরেকটা নাম আছে, বলে দিচ্ছি আমি, আরেকটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে এসএন। পিবি, এসবি আর এসএন এই তিনটাই কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে, এই তিনটে ব্যবহৃত হয়, মাথায় রাখবে। চলো চলো 66 হয়ে গেল, এবারে হয় 77। 77 তফসিল, ঠিক আছে, তফসিলের 77 যে নগরপালিকা আইন ভারতের সংবিধানের কততম তফসিলের অন্তর্ভুক্ত? নগরপালিকা আইন সংবিধান কততম তফসিলে অন্তর্ভুক্ত? তো এটাই অ্যান্সার হবে তোমার অপশান ডি, দ্বাদশ। এখানে তোমাকে একটা ইনফরমেশন দিই যে তোমার এই যে নগরপালিকা আইন এটা ভারতের কততম ভারতের সংবিধানের কততম সংশোধনীতে থেকে যুক্ত করা হয়েছিল? তো সংশোধনী হচ্ছে 74তম সংশোধনী, 74তম, মানে 74তম সংশোধনীর মাধ্যমে এই নগরপালিকা আইন ভারতের সংবিধানের সাথে যুক্ত হয়েছিল, ঠিক আছে। এরপরে চলে এসো 78, 78। এখানে প্রশ্ন হচ্ছে এশিয়ার প্রথম কোন মহিলা ইংলিশ চ্যানেল পার করেন? ঠিক আছে, এ রমা চৌধুরী, বি সরলা রায়, সি আরতি সাহা না ডি রানু ঘোষ? রানু ঘোষ, সবাই চিনো রানু ঘোষ, কিন্তু রানু ঘোষ অ্যান্সার না, অ্যান্সারটা হবে সি আরতি সাহা। এখানে একটা ইনফরমেশন দিই, এই যে আরতি সাহা তিনি যে ইংলিশ চ্যানেল পাস করেন কত সালে পাস করেন, মানে পার হন, তো এই পার হন ইংলিশ চ্যানেল পার হন মানে বুঝতে পারছো তিনি একজন সাঁতারু ছিলেন, ভারতীয় সাঁতারু। তো তিনি এই ইংলিশ চ্যানেল পার করেন 1959 সালে, ঠিক আছে, 1959 সালে। এরপরে তুমি চলে এসো তুলি উপর দিকে, এরপর চলে এসো তুমি 69, 69, 69।
69-এ কী প্রশ্ন আছে, যে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহের নাম কি? আচ্ছা, এ অ্যাটলাস, বি ক্রেম, সি ইউরোপা, নাকি ডি টাইটান? তো এটা তোমার অ্যান্সার হবে ডি টাইটান। এখানে একটা ইনফরমেশন দিই, এই যে টাইটান হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম টাইটান হচ্ছে শনি গ্রহের বৃহত্তম, কিন্তু সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম। তাহলে প্রথমকে লিখে দিচ্ছি। প্রথম হচ্ছে গ্যানিমিড, এটা গ্যানিমিড প্রথম। এই গ্যানিমিড কোন গ্রহের উপগ্রহ? না, এটা হচ্ছে বৃহস্পতি। তাহলে কি হলো, যে শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ হচ্ছে তোমার টাইটান, আর বৃহস্পতি গ্রহের বৃহত্তম উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। আর গ্যানিমিড হচ্ছে সৌরজগতের বৃহত্তম, আর টাইটান হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। ঠিক আছে, এরপর তুমি চলে এসো কোশ্চেন নাম্বার 70। এখানে দেওয়া আছে, একটি বস্তুর ভর দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি পূর্বের তুলনায় কী হবে? পূর্বের ড্যাশ কী হবে বলো? এ সমান হবে, না 4 গুণ হবে, না দ্বিগুণ হবে, না 8 গুণ হবে? তো এটার অ্যান্সার হবে দ্বিগুণ হবে। ঠিক আছে, দ্বিগুণ হবে। দেখো, এরপরে এখানে তো তোমার রিজনিং, ম্যাথ এই পরিবারেই, মানে রিজনিং। তো এরপর তুমি চলে এসো 81। এটা প্রায় সবাই জানো, তাই এটা আমি নতুন করে কিছু বলবো না, এটা অ্যান্সারই করে দেবো। শিবাজি কোন মারাঠা ঘরানার সাথে সম্পর্কিত? সবাই জানো যে এটা হবে অ্যান্সার অপশান ডি, ভোসলে। শাহাজি ভোসলের ছেলে, আর মা ছিল জিজাবাই, জানোই সবাই। এর পরের 82, এটা দেখো, রিহালা নামক ভ্রমণ কাহিনীটি কে লিখেছেন? তো এটা প্রথমে তোমাকে অ্যান্সারটা বলে দিই আমি। অ্যান্সারটা হচ্ছে ইবন বতুতা। এরপর আমি তোমাকে বলছি, ইনফরমেশন দিচ্ছি, যে ইবন বতুতা কার আমলে ভারতে আসে বা কত সালে ভারতে আসে? কোশ্চেন আসতেই পারে। তো মনে রাখবে, আমি এখানে লিখছি, তোমরা লিখে নাও, আমি শুধু সালটা লিখে দিচ্ছি। তো ইবন বতুতা আসে 1333 সালে। কার আমলে আসে? না, মোহাম্মদ বিন তুগলকের আমলে আসে, যখন মোহাম্মদ বিন তুগলক এখানে ভারতের সম্রাট, সেই আমলে ইবন বতুতা ভারতে আসে। ঠিক আছে, এবার এই যে অপশান বি আছে আল-বিরুনি, কারণ ইবন বতুতা আল-বিরুনি থেকে কোশ্চেন আসে, এখান থেকে অত আসে না, তো যেগুলার থেকে আসে সেগুলো একটু দেখো। আল-বিরুনির লেখা গ্রন্থ অনেকেই জানো, তা আমিও লিখে দিচ্ছি, যারা জানো না তারা লিখে নেবে। তহকিক এই হিন্দ, তহকিক হিন্দ বা কিতাবুল হিন্দ, এটি কোন ভাষায় রচিত হয়েছিল?
না এটি আরবি ভাষা। এবারে অলবিরুনি কার আমলে ভারতে আসে লিখে নাও। ইবেন বতুতা এসেছিল মোহাম্মদ বিন তুগলকের আমলে 1333, আর আলবিরুনি এসেছিল মোহাম্মদ ঘুরির আমলে। ঠিক আছে, মোহাম্মদ ঘুরির আমলে। ঠিক আছে, চলো, বুঝতে পেরেছো সব? মানে সবাই বুঝতে পেরেছো? এবারে আরেকটা প্রশ্ন হচ্ছে, আলবিরুনি কার সাথে ভারতে এসেছিল? না গজনী সুলতান মাহমুদের সাথে। ঠিক আছে, লিখে নেবে। তো ক্লাসটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে দিও। পরের ক্লাসে, মানে এর পরের ক্লাসে, এটা 4 নম্বর ক্লাস, তো এর পরের ক্লাসে আমি আরও বেশি ইনফরমেশান দিয়ে পরে কোশ্চেন আসবো। তো আজকের মতো বাই, চলো।